ভারতকে তারেক রহমান সরকারের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করতে চাইছে। তারেক রহমান সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক তৈরির ক্ষেত্রে শেখ হাসিনাকে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছেন। 2024 সালের অগাস্ট জুলাইয়ের যে গণ অভ্যুত্থান বাংলাদেশ দেখেছিল, সেই গণ অভ্যুত্থানে ওয়াকারুজ্জামানের ভূমিকা কী ছিল? সত্যি কি তিনি সেনা প্রধান ছিলেন, নাকি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে সবথেকে বড় খেলোয়াড় ছিলেন এই ওয়াকারুজ্জামান? যতই ছড়াও প্রোপাগান্ডা আর যতই করো মিথ্যাচার, বাংলাদেশ এগিয়ে যাবে, দমাতে পারবে না। আর বাংলাদেশের এগিয়ে যাওয়া যেন কিছুতেই মানতে পারছে না নরেন্দ্র মোদীর ভারত এবং তাদের মিডিয়া। আর তাই তো প্রতিনিয়ত তারা মিথ্যাচার করে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে। আজ যখন ভারতের আমন্ত্রণকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন না, তখন যেন লজ্জায় মুখ লুকাতে ব্যস্ত নরেন্দ্র মোদী। আর তাদের মিডিয়াগুলো নিজেদের সম্মান বাঁচাতে একের পর এক মিথ্যাচার করেই যাচ্ছে। তবে এসব মিথ্যাচারে কোনো লাভ নেই। বাংলাদেশ নিজেদেরকে শক্তিশালী করে ভারতকে রুখতে সামরিক ও কৌশলগত সম্পর্ক বৃদ্ধি করছে বিভিন্ন পরাশক্তির সাথে। আর এতে ভয় পেয়ে ভারতীয় মিডিয়া মিথ্যাচারের আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ থেকে পলাতক একজন সাংবাদিককে দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তারা বলছে 24-এর গণ অভ্যুত্থান নাকি জঙ্গি অভ্যুত্থান। আর কি বলছে তারা, আর শুনতে দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে ভারতীয় মিডিয়ার প্রতিটি মিথ্যাচারের কড়া জবাব দিব আমরা। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখুন, আমাদের ভারতের কোনো বিষয় নিয়ে আলোচনা করব না, আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। আলোচনা করব আমাদের একদম প্রতিবেশী দেশ বাংলাদেশ সম্পর্কে, যে দেশটার সঙ্গে আমাদের দেশ ভারতবর্ষ 4096 কিলোমিটার সীমানা শেয়ার করে। সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। কিন্তু আলোচনার বিষয়টা এমন বেশ কিছু স্পেসিফিক পয়েন্টে করব যেটা আপনাকেও নাড়িয়ে দিতে বাধ্য। আমার সঙ্গে এই মুহূর্তে আলোচনায় যোগ দিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শাহেদুল হাসান খোকন। স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আমরা বেশ কিছু প্রশ্ন দিয়ে আজকের এই আলোচনাটা শুরু করেছি। আমি এক এক করে প্রশ্নের উত্তরগুলো আপনার কাছ থেকে নেব। তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক আর ভারতের যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা কি কোথাও গিয়ে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে? দেখুন, 2024 সালে বাংলাদেশে যে কথিত ছাত্র বিপ্লব, যে ছাত্র অভ্যুত্থানের কথাটি বলা হয়, সেই ছাত্র অভ্যুত্থান বা কথিত সেই বিপ্লবে মাধ্যমে কিন্তু শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য হতে হয় এবং তিনি ভারতবর্ষে আশ্রয় নেন। এবং তার পরবর্তীতে যে সরকার বাংলাদেশে গঠিত হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার, সেই সরকারটি কিন্তু কোনোভাবেই শেখ হাসিনার এই ভারতে অবস্থানটাকে স্বাভাবিকভাবে নেয়। একইভাবে তার ধারাবাহিকতায় এখন যে সরকার বাংলাদেশে আছে, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি এবং তাদের জোট সঙ্গীদের যে সরকার, সেই সরকারটিও ভারতে অবস্থানরত শেখ হাসিনার আর বিষয়ে ভারতের সঙ্গে একমত নয়। বিশেষ করে ভারতে বসে শেখ হাসিনা রাজনীতি করুক, এই জায়গাটিতে বাংলাদেশ সরকারের একটা আপত্তি আছে। শেখ হাসিনাকে যে বর্তমান ক্ষমতাসীন সরকার ভারতীয় জনতা পার্টি তারাই ভালোবাসে তা নয়, ভারতবর্ষের সর্বদলীয় সরকার ব্যবস্থাই শেখ হাসিনাকে ভালোবাসে। তো স্বাভাবিক কারণেই ভারত সরকারের মানুষের ডিমান্ড, ভারতের 140 কোটি মানুষের হয়তো অধিকাংশ মানুষই সেই জায়গাটিতে তারা ওন করে শেখ হাসিনাকে, বা শেখ হাসিনাকে ভালোবাসে, বা শেখ হাসিনার জায়গাটাকে তারা পজিটিভলি নেয়। স্বাভাবিক কারণে ভারত সরকারও তার কোনো কর্মকাণ্ডে, সেটা রাজনৈতিক হোক বা যে কোনো কর্মকাণ্ডেই হোক, সেটা তারা বাধা দেয় না। তো যে কারণে তারা চাইছে যে শেখ হাসিনাকে অন্তত ভারতে থাকতে তাদের দিতে তাদের আপত্তি নেই, বা তারা বলছে না, কিন্তু এই মুহূর্তে তাদের ডিমান্ড হচ্ছে ভারতে বসে শেখ হাসিনা যাতে রাজনীতিটা না করতে পারে। আমরা জানি খুব সম্প্রতি রয়ের তরফ থেকে ফারাক জৈন তিনি বাংলাদেশ সফর করেছিলেন এবং অগাস্টের 10 তারিখ, এবং 4 সদস্যের প্রতিনিধি দল সেখানে গিয়েছিল। হঠাৎ করে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়ের কেন বাংলাদেশ সফরে যাওয়ার প্রয়োজন পড়ল? কারণ বেশ কিছু প্রশ্ন এক্ষেত্রে ঘুরপাক খাচ্ছে। আপনার ঠিক কি মনে হচ্ছে? আপনি যদি গোটা বিষয়টাকে ব্যাখ্যা করেন। কারণ শেখ হাসিনা তিনি ঘোষণা করেছেন অগাস্টের 5 তারিখ যে একেবারে ভারত থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরছেন। তারপরে আমরা দেখলাম যে রয়ের সদস্যের বাংলাদেশ সফর। এই সফরটি এবার বিশেষভাবে আলাদা
মানে কি বলে এটাকে, যে আলাদাভাবে আলোচিত হয়েছে এই কারণেই যে এই সময় ভারত বাংলাদেশ ইস্যুটা নিয়ে একটা জোরালো আলোচনা চলছে, বিশেষ করে শেখ হাসিনা এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক। যে ভারতের সঙ্গে বাংলাদেশের আজকের যে বোঝাপড়ার জায়গাটি নষ্ট হয়েছে, সেই জায়গাটি কেন নষ্ট হয়েছে এবং তা থেকে উত্তরণের কি পথ আছে, সেসব নিয়ে আলোচনার জন্যই আমার কাছে মনে হয় পরাগ জৈন বাংলাদেশে গিয়েছিলেন। এবং তিনি কিন্তু বাংলাদেশের যারা এই অভ্যন্তরীণ নিরাপত্তা বা আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে কাজ করে, ওখানকার ডিজিএফআই, সামরিক গোয়েন্দা সংস্থা, এনএসআই যেটা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, এবং প্রধানমন্ত্রীর যিনি সামরিক উপদেষ্টা, তার সঙ্গেও কিন্তু তারা বিতর্কিত বৈঠক করেছেন। বাংলাদেশে কিন্তু 2024 সালে আপনারা বা আমরা যে স্বচ্ছ চোখে যেটা দেখেছি, যেটা ছাত্র জনতার আন্দোলন, এটা ছাত্র জনতার আন্দোলন ছিল না। বাংলাদেশে 2024 সালে যে আন্দোলনটি হয়েছে সেটি সেনা জঙ্গি অভ্যুত্থান। সেই সেনা জঙ্গি অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু শেখ হাসিনাকে পালাতে হয়েছে। আমার যে বিষয়টা এখন জানা রয়েছে, তারেক রহমান বাংলাদেশে আসার পরে, বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার পরে ভাবা হয়েছিল যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো হবে, কিন্তু আদতে কি সত্যিই সেটা হচ্ছে? খবরে বেরিয়েছিল যে ভারতের থেকে গ্রিন সিগন্যাল পেয়ে তারেক রহমান ফিরতে পারছেন, শেখ হাসিনা ফিরতে পারবেন। আমি জানি না এই বিষয়গুলো কতটা সত্যি কতটা মিথ্যে। দেখুন, আমার কাছে মনে হয় না যে উনি ভারতের সঙ্গে কন্ট্যাক্ট করে বা ভারতের সঙ্গে কোন রকম এগ্রিমেন্ট করে উনি বাংলাদেশে ফিরেছেন। উনি ফিরেছেন সিআইএ এর সঙ্গে এগ্রিমেন্ট, আচ্ছা, উনি ফিরেছেন পাকিস্তানের সাথে এগ্রিমেন্ট করে। বাংলাদেশের তখনকার যে সরকার, সেটা সিআইএ এর সরকার ছিল, আমেরিকাপন্থী সরকার ছিল। তো তারেক রহমান এখন পর্যন্ত সেই জায়গা থেকে বেরোতে পারেন, যে কারণে আজকে দেখুন ভারত সফর নিয়ে কত নাটকীয়তা হচ্ছে। প্রথমেই বলতে চাই, বাংলাদেশ এখন শতভাগ ভারতীয় আধিপত্যমুক্ত, সুতরাং ভারতের ইশারায় কোনো কিছুই হবে না। ভারত তারেক রহমানের সাথে সম্পর্ক করতে চাইলেও বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক করবে না, কারণ এদেশের জনগণ তা চায় না। 24-এর গণ অভ্যুত্থান ছিল এদেশের ছাত্র জনতার অভ্যুত্থান। শিশু থেকে বৃদ্ধ সবাই নেমে এসেছিল রাজপথে, যা মিডিয়ার কল্যাণে দেখেছে বিশ্ববাসী। সুতরাং মিথ্যাচার করে নিজেদের আর হাসির পাত্র বানাবেন না। এদেশের নিরপরাধ মানুষের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল শেখ হাসিনার নির্দেশে, আর তাকে আশ্রয় দিয়েছে ভারত। শুধু তাই নয়, ভারতে বসেই তিনি আবার বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবেন, এটা এদেশের জনগণ মেনে নেবে না। ভারত যদি শেখ হাসিনাকে এতই ভালোবাসে, তাহলে তাকে ভারতে রাজনীতি করার সুযোগ দেয়া হোক। শেখ হাসিনার মাধ্যমেই বাংলাদেশকে নিজেদের একটা অঘোষিত রাজ্য বানিয়েছিল ভারত, আর এজন্যই তাদের এত মায়াকান্না। আর একটা কথা না বললেই নয়, ভারতের সাথে বাংলাদেশের বোঝাপড়ার জায়গা আজ নষ্ট হয়নি, বরং তাদের দাদাগিরির জন্য অনেক আগে থেকেই এদেশের মানুষ ভারত বিরোধী। ভারতের প্রধান আসুক কিংবা নরেন্দ্র মোদী নিজে আসুক, ভারতের সাথে আর কোনো সম্পর্ক নয়। লাউড অ্যান্ড ক্লিয়ার। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।